আমার বিয়ের ১ সপ্তাহ না যেতেই সবাই বৈঠকে বসেছে। বৈঠক ডাকার ব্যাপারটা আমার কাছে মোটেই ভালো মনে হয়নি। আমার কাছে কেন জানি ভয় কাজ করতেছিল। যে ১ সপ্তাহ হয়েছে আমার বিয়ে হয়েছে, সে ১ সপ্তাহতেই আমি মোটামুটি অনেক কিছুই বুঝে গেছি এই সংসারের। আমার হাসব্যান্ড সংসারের ছোট ছেলে হওয়াতেই সবকিছুতেই সে চুপ থাকে। কাউকে কোনো কিছু বলার সাহস তার নেই। আর আমি এই বাড়ির ছোট বউ। আমার বড় আরো ৪টা বউ আছে। টোটাল আমার শাশুড়ির ৫ ছেলে ২ মেয়ে। আমার ননদ ননাসদেরও বিয়ে হয়ে গিয়েছে। আমার বিয়ের ৭ দিনের মাথায় যখন বৈঠক ডেকেছে, এটা ভেবে আমি খুব চিন্তিত হয়ে গিয়েছিলাম যে আমি কি এই ৭ দিনে কোনো অপরাধ করেছি কিনা। কারণ বৈঠক ডাকার আগ মুহূর্ত পর্যন্ত এটা বুঝতে পারিনি যে বৈঠকটা ঠিক কিসের জন্য ডাকা হয়েছে। সবাই উপস্থিত হয়েছি আমরা সন্ধ্যার পরে তাদের ড্রয়িং রুমে। দেখলাম সেখানে আমার ৪টা জাও বসে আছে, আমার বাসুররা বসে আছে, আমার শাশুড়িও রুমের এক কোনায় বসে আছে। বিষয়টা আমার কাছে মোটেই ভালো লাগেনি। যেহেতু আমি নতুন বউ, সেহেতু আমি একেবারেই চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে আছি। আমাকেও বসতে বলা হয়েছে, কিন্তু আমি বসিনি, আমি দাঁড়িয়েই ছিলাম। কারণ আমার ভিতরে অনেক বেশি ভয় কাজ করতেছিল। তবে আমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলাম সে আরো বেশি ভয়ে ভয়ে আছে। সে কেন যেন সবকিছুতেই নার্ভাস হয়ে যায়। আমি এই বাড়িতে নতুন হওয়াতে তাদের আগের কোনো কিছুই আমি খুব ভালো জানি না, যে তাদের মধ্যে আসলে কি চলতেছিল বা প্রবলেমটা কোথায় হচ্ছিল। আমার শ্বশুর মারা গিয়েছেন আরো ১৫ বছর আগে, এটা আমি জানতাম আমার বিয়ের আগেই। কারণ আমাকে যখন দেখতে গিয়েছিল তখন বারবারই আমার যা আমার ভাসুর একটা কথাই বলেছিল যে শুধুমাত্র ছেলের মা বেঁচে আছেন, তার মানে আমার শ্বশুর মারা গিয়েছেন। যাই হোক, সবকিছু মিলিয়ে যখন আমার বড় যা বারবার আমার বাসুরকে বলতেছে, তুমি কথা বলছো না কেন, তুমি কথা শুরু করো, কি বলতে চাচ্ছ বা কি বলা প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করো। কথার এক পর্যায়ে আমার বড় শ্বশুর বলতে শুরু করলো যে এত বছর মাকে দেখেছি, মায়ের জন্য কি কি করেছি। আমার মেজো যা, আমার সেজো যা, আমার ৪ নাম্বার যা, প্রত্যেকেই তারা কি কি করেছে আমার শাশুড়ির জন্য এই ১৫ বছর আমার শ্বশুর গত হওয়ার পর থেকে। সবকিছু বিশ্লেষণ করা শুরু করেছে। আমার কেন জানি বারবারই মনে হয়েছে আমার হাজবেন্ড নীরব হয়ে আছে কেন। তার মানে আমার হাজবেন্ড কি আমার শাশুড়ির জন্য কোনো কিছুই করেনি? না, আমার হাজবেন্ড কোনো কিছুই করেনি। কারণ আমার হাজবেন্ড ছোট হওয়াতে বড় ভাইদেরকে, বাইরের বউদেরকে সবসময় মান্য করে এসেছে, ভয় পেয়ে এসেছে। আমার শাশুড়িকেও দেখলাম চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে কান্না করতেছিল। এটা দেখে আমার ভীষণ মন খারাপ লেগেছে, আমার কষ্ট লেগেছে। আর সেখানে আমি ছোট, তার উপরে আমি নতুন, আমার তো এখানে কথা বলার কোনো প্রশ্নই আসে না। আমি বারবার আমার হাজবেন্ডের দিকে তারপরেও তাকাচ্ছিলাম যে সে কিছু বলছে না কেন। একটা পর্যায়ে আমার বড় যা বলতেছে সে অনেক ব্যস্ত, সে কোনোভাবেই আমার শাশুড়িকে আর টেক কেয়ার করতে পারবে না। আমার মেজো যাও সেম কথাই বলেছে। তার সংসারে এখন মানুষ বেড়েছে, তার ছেলে মেয়েদের আলাদা আলাদা রুমের প্রয়োজন আছে। তারা সবাই সবার পেটের তাগিদে, চাকরির তাগিদে গ্রামের বাহিরেই থাকে। সবকিছু মিলিয়ে বুঝতে পারলাম যে আমার শাশুড়ির দায়িত্বটাই এখন কেউই নিতে চাচ্ছে না, আমাদের উপরেও দিতে চাচ্ছে না। আমি বিষয়টা মর্মাহতভাবে বোঝার চেষ্টা করেছিলাম যে আমার আসলে কি বলা উচিত, কি করা উচিত। আমি বারবার আমার হাজবেন্ডের দিকে তাকাচ্ছি যে সে কিছু বলছে না কেন। আমার শাশুড়ি এক পর্যায়ে কান্না শুরু করেছেন। আমি বুঝতে পেরেছি, কারণ ওনার কান্নার আওয়াজ আমার কানে এসেছে। উনি বারবারই কাপড় দিয়ে চোখ মুছছেন, নাক মুছছেন, কিন্তু আমার যা, আমার বাসুরিরা অকপটেই তাদের সমস্যাগুলো বলে যাচ্ছেন। আচ্ছা, একটা মানুষ নিয়ে যদি এত সমস্যার কথা বলা হয়, নিশ্চয়ই সেই মানুষটা তাদের কাছে থাকতে চাইবে না কখনোই। আমার শাশুড়িও বারবার বলছে যে বাবা, মা, তোমাদের যেটা সিদ্ধান্ত হয় আমি সেটাই মেনে নেব, তোমরা আমাকে যেখানে রাখতে চাইবা আমি সেখানেই থাকবো। আমি কোনো উপায় না পেয়ে আমার হাজবেন্ডকে বললাম, আপনি কিছু বলছেন না কেন। সে আমাকে ইশারায় বলল যে আমি যেন কোনো কথা না বলি। আমি অবাক হলাম, আমার হাজবেন্ড তো তার মায়ের দায়িত্ব নেওয়ার কোনো কথা বলছে না। আমার ৪টা যা বাসুর কেউই আমার শাশুড়ির দায়িত্ব নিতে চাচ্ছে না। তারা হয়তো বা চাচ্ছে যে আমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে কিংবা কোথাও পাঠিয়ে দেওয়ার জন্য। এই জিনিসটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। আমরা এতগুলা মানুষ থাকতে আমার শাশুড়ি কেন অন্য কোথাও থাকবে? আমার জায়েরা যদি তার দায়িত্ব নিতে না পারে, আমি দায়িত্ব নেব। কারণ প্রত্যেকেই ১০ বছর, ১৫ বছর, কিংবা কেউ কেউ ৫-৭ বছর হলো আমার শাশুড়িকে দেখে আসছেন, খাওয়াচ্ছেন। আজকে এই বাসায় তো কালকে ওই বাসায়, এভাবেই আমার শাশুড়ি বেরিয়ে খেলিয়ে সময়টা পার করেছেন। কিন্তু আমি জানি আমার শাশুড়ির দীর্ঘ নিঃশ্বাসে আমার শাশুড়ির ভিতরে কতটা কষ্ট জমে আছে। সেই জন্য আমি অকপটেই বললাম যে ভাই, যদি অপরাধ বোধ না মনে করেন তাহলে আমি একটা কথা বলি, যে মা আমাদের সাথেই থাকবে এখন থেকে। আমরা ডাল ভাত যা খেয়ে বেঁচে থাকি, ঠিক তা খেয়েই মাও বেঁচে থাকতে পারবে আমাদের সাথে। কি মা, আপনি থাকতে পারবেন না আমার সাথে? আমার শাশুড়ি এই কথা শুনে হু হু করে কেঁদে উঠেছেন। আমার হাজবেন্ড বারবার আমাকে ইশারা দিয়ে থামার জন্য বলতেছেন, কারণ ও সাহস পাচ্ছে না ওর ভাইয়ের বউর উপরে কথা বলার জন্য। আমি বুঝতে পেরেছি যে হয়তোবা আজীবনেই আমার বাসুর কিংবা আমাদের জায়ের হয়তোবা কথা মতোই আমার হাজবেন্ড উঠেছে বসেছে, সেজন্যই সে সাহস পাচ্ছে না। এক পর্যায়ে আমার বাসুর আমাকে ধিক্কার দিয়ে বলল যে তোমরা কি খেয়ে বাঁচবা, যে মাকে তোমাদের কাছে রাখতে চাইছো। এটা আমি আরো বেশি কষ্ট পেয়েছি। আমি শুধু বলেছি যে আপনারা কেউ যেহেতু দায়িত্বই নিতে পারবেন না, মা নিশ্চয়ই বাড়ির বাইরে থাকারও প্রশ্ন আসে না, মা আমাদের সাথেই থাকবে।
আমার স্বামীকে এত বছরে সবাই মিলে মুরগি বানিয়ে রেখেছিল। যেহেতু আমার শ্বশুর অনেক আগেই মারা গিয়েছেন, আমার শাশুড়ি ছেলেদের দ্বারে দ্বারে গিয়ে থাকতে হয়েছে, তাদের আশ্রয়ে থাকতে হয়েছে। সেই জন্য আমার শাশুড়িও কখনো মুখ খুলে কোনো কিছু বলতে পারেনি। আর আমার স্বামী যেহেতু ছোট, রুজি রোজগার ছিল না, যার কারণে ভাইয়ের বোর কাছে হাত পাততে হতো। যার কারণে সবকিছুতেই সে ভয় পায়, সবকিছুতেই সে মনে করে যে তাকে যদি ঘর থেকে বের করে দেয়, তাকে যদি তাড়িয়ে দেয়, তাকে যদি সবকিছু থেকে বঞ্চিত করে, সেই জন্যই সে ভয়ে কখনো কিছু বলতে পারতো না। আমার শাশুড়ি এখন আমার সাথেই থাকে, কাউকে আমি আর ঝামেলায় ফেলতে চাই না। কারণ কেউ চাকরি করে, তো কেউ হয়তো বা বাচ্চা পালে, কেউ হয়তো বা স্বামীকে নিয়ে অনেক ব্যস্ত, কেউ আমার শাশুড়ির দায়িত্ব নিতে চায় না। আজকে থেকে আমার শাশুড়ির সমস্ত দায়িত্ব আমার, খেয়ে থাকি আর না খেয়ে থাকি। আমার শাশুড়িকে আর অন্য কারো কাছে এতটা কষ্ট পেতে দিব না। আমার শাশুড়ির কান্না দেখে মনে হয়েছে আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। একটা মা পৃথিবীতে কত আশা করে সন্তানকে দুনিয়াতে আনে, আর সেই সন্তানরাই একটা সময়